নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। আজকের অনুষ্ঠানটা একদম অন্যরকম। বলা যেতে পারে আমাদের যে স্বপ্নগুলো আমরা প্রত্যেকটা দিন দেখি এবং যে স্বপ্নগুলো আমরা পূরণ করার চেষ্টা করি, সেই স্বপ্ন পূরণের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন হলো বাড়ি, অর্থাৎ নিজের বাড়ি, ভালোবাসার বাড়ি, একটা মাথা গোজার স্থায়ী ঠিকানা, ভালোবাসা। সেই ভালোবাসা বানাতে গেলে অনেক রকম প্রশ্ন মাথায় ঘোরাফেরা করে, অনেক রকম চিন্তা মাথায় ঘোরাফেরা করে। কোথায় জমি কিনবো, সেই জমি কিনতে আমার কত টাকা লাগবে, এবং সেই জমি কেনার পর আমি কার কাছে যাব, কিভাবে আমার সেই স্বপ্নের বাড়ি তৈরি করব। এই সমস্ত প্রশ্নগুলো যখন মাথায় ঘোরাফেরা করে তখন মনে হয় একজন এক্সপার্টের সাথে কথা বললে বা যারা এই বিষয়ে পারদর্শী তাদের সঙ্গে কথা বললে হয়তো আমার এই প্রবলেমগুলো সলভ হবে। আজকে একেবারে সেই প্রবলেম সলভ নিয়েই আমাদের এই অনুষ্ঠান। নোভোকো প্রেজেন্টস ঘর বানাও আপনা, অর্থাৎ নিজের বাড়ি বানানোর জন্য যে সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি, সেই সমস্যার সম্মুখীন হলেও পরে তার সমাধান কি হতে পারে সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে চারজন অতিথি রয়েছে, আমি প্রত্যেকের সঙ্গে আপনাদের আলাপ করাবো। আমার সঙ্গে প্রথমেই ঠিক আমি আমার ডান দিক থেকে যাব, আমার সঙ্গে রয়েছেন চন্দ্রচূড় ভট্টাচার্য, নির্মাণ বিশেষজ্ঞ, এবং আমার তার ঠিক পরেই আমার সঙ্গে রয়েছেন আইনজীবী উদিতেন্দু মুখোপাধ্যায়। দুজনকে আমি প্রথমে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাবো। এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মিস্টার দীপ্তিমান সামন্ত, আর্কিটেক্ট। অবশ্যই খুব একটা প্রয়োজনীয় বিষয়, আমরা কথা বলবো এই সম্পর্কে। এবং আমার সঙ্গে আমার আজকের শেষ অতিথি যিনি রয়েছেন সুব্রত শীল, প্রাক্তন ডাইরেক্টর জেনারেল, সিভিল ডিপার্টমেন্ট, কলকাতা পুরসভা। আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই আইনজীবী উদিতেন্দু মুখোপাধ্যায়ের কাছে যাব। বাড়ি বানানোর স্বপ্ন মিস্টার মুখোপাধ্যায় আমরা প্রত্যেকেই দেখি, হয়তো সেই বাড়ি অনেক বড় মানের হতে পারে বা আমাদের নিজেদের ছোট ছোট স্বপ্নগুলোকে একত্রিত করে একটা বাড়ি। সেই বাড়ি বানানোর স্বপ্নে প্রথমে একটা জমি কিনতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা। আমি বলতে চাইছি, প্রথম যে সমস্যাগুলো সামনে আসে, কার কাছে যেতে পারবো বা কি রকম ধরনের উপদেশ আপনি দেবেন? প্রথম পদক্ষেপ হচ্ছে যে সেই জমিটা যার থেকে আমরা নিচ্ছি, সেই পারচেজার আদৌ তিনি ওই জমির মালিক কিনা সেটা দেখবেন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে জমির যিনি মালিক, সেই মালিকানা ওনার কাছ থেকে পারচেজ ডিড নিয়ে আমাদের রেজিস্ট্রি অফিস সার্চিং করতে হবে। এই সার্চিং থানা ওয়াইজ হয়, মানে যে থানা হবে 3টে রেজিস্ট্রি অফিস হয়। একটা হচ্ছে এডিএসআর, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস। একটা হয় ডিএসআর, মানে ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস। আর একটা হয় এআরএ ক্যালকাটা, মানে আমাদের রেজিস্ট্রি অফ অ্যাসিউরেন্স, যেটা রাজভবনের কাছে আছে। এই 3টে রেজিস্ট্রি অফিস সার্চিং করার পর যদি দেখা যায় যে অনেক সময় ফ্রড হয়, হয়তো জমিটা বিক্রি করে দিয়ে আরেকবার বিক্রি করতে চাইছেন, যিনি বিক্রি করতে চাইছেন তিনি সেই মুহূর্ত অবধি মালিক আছেন কিনা সেটা আমাদের কনফার্ম হতে হবে। এবারে যখন কনফার্ম হয়ে গেল যে তিনি সেই মুহূর্ত অবধি মালিক আছেন, তাহলে আমি নিশ্চিন্তে তার থেকে জমিটা কিনতে পারি। এবারে জমি কেনার পর তাকে কলকাতা পুরসভায় তার নাম নথিভুক্ত করার জন্য, মিউটেশন যেটাকে আমরা বলি, নাম নথিভুক্ত করার জন্য তার প্যান, আধার এবং ওই দলিল, এবং যিনি আগে জমির মালিক ছিলেন যেটাকে আমরা বলি মাদার ডিড, সেই মাদার ডিড দিয়ে নামটা নথিভুক্ত করবেন, মিউটেশন সার্টিফিকেট বের করবেন। এবং মিউটেশন সার্টিফিকেট বের করার পরের পদক্ষেপই হবে আমাদের বাড়িটা তৈরি করার জন্য প্ল্যান। এই যে প্ল্যান, স্যাংশন প্ল্যান যেটাকে আমরা বলি, সেই স্যাংশন প্ল্যান করার জন্য আমাদের মিউটেশন সার্টিফিকেট, পারচেজ ডিড এগুলো যেমন লাগবে, সেই ক্ষেত্রে আমার সঙ্গে আছেন অনেক কলকাতা পুরসভার লোকও আছেন, দাদাও রয়েছেন, ওনারা বলবেন যে এর পরবর্তী পদক্ষেপ কি করা উচিত, স্যাংশনের ক্ষেত্রে কি কি লাগবে, সেই ব্যাপারগুলো নিয়ে উনি তাহলে আমি চন্দ্রচূড় বাবুর কাছে যাব এই প্রসঙ্গে। বলুন। আমরা এখন অবধি উনি যেটা বললেন আমাদের উকিল বন্ধু, সেটা হচ্ছে যে আমরা জমিটা কিনে ফেলেছি, একদম কিনে ফেললাম। এবার জমিটা কেনার পরে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা একটা বাড়ি করতে চলেছি, আমার বাড়ির প্রয়োজন কতটা, আমার কতটা, একটা 3 রুমের বাড়ি হতে পারে, 2 রুমের বাড়ি হতে পারে, আবার 10টা ঘরওয়ালা বাড়িও হতে পারে। কাজে এই প্রয়োজনটাকে আমাকে ঠিক করতে হবে। ঠিক করে আমাদের প্রত্যেক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের একটা এনলিস্টমেন্ট প্যানেল আছে, যাদের বলা হয় লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার বা লাইসেন্সড আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। ছোট বাড়ি হলে এলবিএস রাই করতে পারেন, একটু বড় বাড়ি হলে কিন্তু লাইসেন্স যাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, এদেরও আমাদের সাইন লাগবে বড় বাড়ি করতে গেলে। তো ছোট বাড়ির জন্য আমাদের এরকম কোনো একজন ইঞ্জিনিয়ারকে পেতে হবে,
ক্যালকাটা কর্পোরেশনের যেমন লিস্ট করা আছে, আমরা চাইলে কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্টে গেলে আমরা লিস্ট পেতে পারি, বা এখন ওয়েবসাইটেও সর্বত্র লিস্ট দেওয়া থাকে। কাজে আমার বাড়ির কাছে কে থাকেন তাকে দেখে আমরা এটা চুজ করলাম যে এনাকে দিয়ে আমরা বাড়িটা করাবো। আচ্ছা। এবার তার কাছে যাওয়ার পর তিনি প্ল্যানটা করবেন। প্ল্যানটা করার আগে সাধারণত যেটা করতে হয়, খুব ছোট বাড়ির ক্ষেত্রে প্রয়োজন না হলেও একটু বড় বাড়ি হলেই কিন্তু আমাদের সয়েল টেস্টের একটা প্রয়োজন হয়। আচ্ছা আচ্ছা। তার জন্য আমাদের সয়েল টেস্ট, বড় বাড়ি বলতে আপনি মানে কি বলতে চাচ্ছেন, কোন মুহূর্তে গিয়ে তাহলে সয়েল টেস্টটা করতে হচ্ছে? 3 তলা বাড়ি হলে আমাদেরকে করতে হবে, বা জমির আচ্ছা। পরিমাণ একটু বড় হলে করতে হবে। আচ্ছা আচ্ছা। তবে সব বাড়ির জন্যই করে নেওয়াটা কিন্তু ভালো, একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমরা সেটা রেকমেন্ডও করব। আচ্ছা। কারণ সয়েল টেস্টের করলে আমরা বুঝতে পারবো যে ওই জায়গার মাটিটা কেমন আছে, কারণ আমার ভিতটার ওপর তো বাড়িটা দাঁড়াবে। কাজেই যদি আমরা বুঝতে পারি যে মাটিটা খুব খারাপ, সেক্ষেত্রে আমাকে মাটিটাকে কোনোভাবে ট্রিট করা যায় কিনা সেটা দেখে বাড়ি করলে বাড়িটা আমার পক্ষে আচ্ছা ভবিষ্যতে অনেক সেফ থাকবে। আচ্ছা। তো সয়েল টেস্টটা করা হলো, সয়েল টেস্ট রিপোর্টটা যখন পাওয়া গেল, এদিকে প্ল্যানটাও চলছে। প্ল্যানটা চলার পরে আমাদেরকে মালিক পক্ষের তো একটা পছন্দের ব্যাপার থাকে, এবং তিনি তার ফ্যামিলিকে দেখিয়ে ওটাকে পছন্দ করবেন। পছন্দ করার পরে আমাদের যিনি মানে সিভিল ইঞ্জিনিয়ার হোক বা আর্কিটেক্ট হোক বা এলবিএস যারা আছেন, তারা ওটাকে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির বিভিন্ন রুলস আছে, সেই রুলস অনুযায়ী কিন্তু বাড়িটা, আমি ইচ্ছা করলাম যে 2 ফিট ছেড়ে বাড়ি করে দেবো, এরকম কিন্তু হবে না। আমাকে নির্দিষ্ট একটা ছাড় দিতে হবে, যাকে বলা হয় ম্যান্ডেটরি ওপেন স্পেস, 2 সাইডে এবং সামনে এবং পেছনে একটা নির্দিষ্ট ছাড় দিতে হবে। এবং প্রত্যেক কটা রুমের একটা মিনিমাম মাপ আছে, তার চেয়ে ছোট হলে হবে না। হাইটের একটা রেগুলেশন আছে প্রত্যেক কটা জিনিসেরই, আমার ফ্লোর হাইট কত হতে পারে, এরকম প্রত্যেক কটা জিনিসেরই। এবং সেটা নির্ভর করে সামনে যে রাস্তাটা আছে আমার বাড়ির, তার কতটা উইক তার উপরে, আচ্ছা। বাড়ির হাইটটা কতটা পাবো সেটাও তার উপরে নির্ভর করে। এবং ফ্লোর এরিয়া রেশিও বলে একটা কথা আছে, আমি কতটা এরিয়া আমি পেতে পারবো, কনস্ট্রাক্টেড এরিয়া কতটা হবে সেটাও নির্ভর করে বাড়ির সামনের যে রাস্তাটা আছে তার উপরে। কাজেই যে এলবিএস বন্ধু উনি কাজটা করবেন, তিনি কিন্তু ওইগুলো হিসেব করেই উনি কাজটা করবেন। কাজটা করার পর আমাদের কর্পোরেশনে জমা দেওয়া হবে, বা মিউনিসিপ্যালিটি যেখানে যেখানে, পঞ্চায়েত হলে পঞ্চায়েত, হোয়াট এভার ইট মেবি, সেখানে জমা হবে। এবং জমা হওয়ার পরে তারা সেগুলো চেক করবেন। চেক করার পরে আমি যেটা বলছিলাম, বড় বাড়ি হলে কিন্তু আরো কয়েকজনের সই লাগবে, যেটা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার একজন সই লাগবে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সই লাগবে। আচ্ছা। তার মানে আর্কিটেকচারাল প্ল্যান একটা হবে, স্ট্রাকচারাল প্ল্যান একটা হবে, বেসিক্যালি দুটো প্ল্যান কিন্তু জমা দিতে হবে। আচ্ছা। এবার এটা স্যাংশন হবে, স্যাংশন হওয়ার পরে আমাদের বাড়িটা শুরু করতে হবে। আচ্ছা। এবার যে বাড়িটা আমরা যে প্ল্যানটা দিয়ে স্যাংশন করলাম, সাধারণত বাড়িটা করার সময় একটা ওয়ার্কিং ড্রয়িং আবার তৈরি হয়, একদম। এবং সেই ওয়ার্কিং ড্রয়িং অনুযায়ী আমাদের ধাপে ধাপে বাড়িটা হবে। আচ্ছা। বাড়িটা তো সাধারণত আমাদের ফাউন্ডেশন থেকে শুরু হবে, তার মানে মাটি কাটা দিয়ে আমাদের শুরু হবে। সয়েল রিপোর্টটা থাকলে আমরা বুঝতে পারবো কতটা মাটি কাটতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের যে প্ল্যানটা হয়েছে অ্যাকর্ডিংলি আমাদের মাটি কাটা হবে, বা এর পরের ধাপগুলো একটা একটা করে দেবে, আলটিমেটলি ছাদ ঢালাই হবে। এবার আমি মিস্টার সামন্তর কাছে আসতে চাইবো। আমরা আলোচনা করছি বাড়ির মানে জমি কিনলাম, সেটার একটা কনস্ট্রাকশন বিষয়, প্ল্যানের বিষয়টাও তো মাথায় রাখতে হয়, ওটাও খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আলোকপাত করবেন সেদিকে? আপনি একটা স্বপ্ন নিয়ে আসছেন, প্রথম কথা সেই স্বপ্নটাকে বাস্তব রূপ দেওয়াটা হচ্ছে আমার কাজ। একদম। এবারে দেখুন, আপনি যখন জমিটা কিনছেন তার আগে থেকেই তো আপনার বাড়িটা আপনি মনে মনে ছকে নিয়েছেন যে আপনি নিচে তলাটায় কি দোতলা করবেন, কি 3 তলা করবেন, যাই করুন, বা 1 তলাই করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনি কিন্তু ভেবে নিয়েছেন যে আমার গ্রাউন্ড ফ্লোরে আমার কি কি চাই। হ্যাঁ, মানে আমার একটা প্ল্যান আছে হ্যাঁ, অবশ্যই। একটা মাথায় আপনার ঘোরাঘুরি করছে যে আমার নিচে তলায় আমি এই জিনিস চাই, দোতলাটায় আমার এই দরকার, 2টো বেডরুম, একটা বারান্দা, একটা মাল্টিপারপাস রুম, বা গ্রাউন্ড ফ্লোরে একটা কিচেন, একটা রুম, একটা গ্যারেজ হলে ভালো হয়, একটা ছোট্ট বাগান যদি থাকে আরো ভালো হয়। তো এটা কিন্তু আপনার মাথায় সবসময় আছে, কিন্তু সেটাকে আপনি রূপ দিতে পারছেন না যতক্ষণ না আপনি একজন আর্কিটেক্টের কাছে যাচ্ছেন। আর্কিটেক্টের কাজই হচ্ছে আপনার মাথা থেকে স্বপ্নটা নিয়ে ওই কাগজের ওপরে একটা বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করে। একদম। এইটা হচ্ছে, এইখান থেকে আমাদের কাজটা শুরু হয়। আচ্ছা। তো জেনারেলি দেখুন, আমরা তো আর্কিটেক্ট, নর্মালি আমাদের নামের সাথে কিন্তু একটা আর্টিস্টিক ব্যাপার জড়িয়ে আছে। একদম। তো আমরা সেটাই চেষ্টা করি যে এই যে কাজটা আমরা করি, প্রথম থেকে ডিজাইনটা যখন শুরু করি, দুটো জিনিস একটা থাকে, একটা হচ্ছে আর্টিস্টিক ব্যাপার যেরকম থাকে, আমাদের কিন্তু একটা সায়েন্টিফিক মেথোডোলজিও থাকে, যে কোন মেথোডোলজিতে আমরা প্ল্যানটা করব। এই মেথোডোলজির মধ্যে কিন্তু একটা যেমন মিউনিসিপ্যালিটি রুলসও থাকে, যেগুলো আমাদের গাইডিং ফ্যাক্টর। একটা হচ্ছে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের রুলস, এটা বিশাল বড় একটা ম্যান্ডেট, কিন্তু এটা কিন্তু আমাদেরকে অনেকটা গাইড করে যে আমি কি করতে পারি, কি করতে পারি না। আমি যেমন ইচ্ছা তেমনই তো বাড়িটা বানিয়ে দিতে পারবো না। আরেকটা যেটা থাকে, যেটা হচ্ছে
ক্লায়েন্টের একটা স্বপ্ন থাকে, সেটাকেও আমাকে বাস্তব দিতে হবে, বাস্তব রূপ দিতে হবে, বাড়িটাকে দেখতেও ভালো করতে হবে, প্লাস ফাংশনালও করতে হবে। এরকম না হয় যে আমি একটা এমন বাড়ি বানিয়ে দিলাম, আপনি পরে হয়তো সেটাকে ঠিকমতো ব্যবহারই করতে পারছেন না, ব্যবহার করতে গেলেই দেখা যাচ্ছে যে না আমার এটা না ঠিক হয়নি, এইখানে বেসিনটা যে লাগিয়েছে এটা ঠিক হয়নি, এখানে ওয়াশিং মেশিনটা লাগিয়ে দিয়েছে ঠিক হয়নি। তো এই জিনিসগুলো যাতে পরবর্তীকালে আপনাকে ফেস না করতে হয়, সেটাকেও আমাকে মাথায় রাখতে হয়। তো যখন আমি প্রথম ধাপ যেটা আসে, আপনি আমাকে জমিটা দিয়ে যাবেন, সেটা তো জাস্ট কিছু না, একটা স্কেচ, একদম। যে এত ফুট বাই এত ফুট আমার জমি, সামনে এতটা রাস্তা আছে, এবারে আমার স্বপ্ন হচ্ছে আমি এই চাই, আপনি কিছু করে দিন। একদম, যেটা ভালো হবে। এটা হচ্ছে এইভাবেই আমার কাছে ক্লায়েন্ট আসে। ক্লায়েন্টের কিছু ফিডব্যাক থাকে, তারপরে ক্লায়েন্টও আমাকে কিছু ফিডব্যাক দেন যে না আপনি এই রুমটাকে এদিকে দিয়েছেন, আমি না একটু বাস্তু অনুযায়ী ঘরটাকে এদিক থেকে ওদিকে নিয়ে এই পয়েন্টেই আসবো আমি একটু। পুরসভা কি পরামর্শ দিচ্ছে এটা একটু জানতেই হবে আমাকে, বলুন। পুরসভার হচ্ছে যখন ধরুন প্রথমে কেউ একটা জমি কিনলো, এবার জমি কেনার পরে এবার সে যে আর্কিটেক্ট বা এলবিএস থাকবে, যাদের কর্পোরেশনে আপনার এনলিস্টেড একদম। আর্কিটেকচার হলে যারা আর্কিটেকচার নিয়ে পাস করেছে তাদের একটা রেজিস্টার নাম্বার থাকে। আচ্ছা। সেই নাম্বারটা কর্পোরেশনকে ইন্টিমেশন দিলে ওটা রেকর্ড হয়ে যায়। তাদের এর জন্য কোনো লাইসেন্স দিতে গেলে কোনো এক্সামিনেশন বা কোনো রকম ইন্টারভিউ এসব দিতে হয় না। কিন্তু যখন কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তার সার্টিফিকেট থাকলেও হবে না, তার কি এক্সপিরিয়েন্স আছে আচ্ছা। সেটা দেখা হবে। যেমন এলবিএস, তাদের ইন্টারভিউ হবে, তারা জানে কি না কাজ। কিন্তু আর্কিটেক্টের ক্ষেত্রে একমাত্র ওদের রেজিস্টার নাম্বারটা থাকলে এদের আর অটোমেটিক্যালি এটা এমপ্যানেলড হয়ে যায়। এবার ধরুন আপনার একজন উনি প্ল্যান করলো, এবার ডিপার্টমেন্টটা আসলো, এবার ডিপার্টমেন্ট কি করলো, ওই প্ল্যানটা দেখবে যে প্ল্যানটা অ্যাকর্ডিং টু বিল্ডিং বাইলস তৈরি হয়েছে কিনা। আচ্ছা। তাতে ধরুন যেখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পার্টে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাইনটা আছে কিনা, এলবিএস যদি ওখানে দেখা যায় একটা 4.5 তলা বাড়ি পর্যন্ত এলবিএস সাইন করলে হয়ে যাচ্ছে, কিন্তু মোর দ্যান হয়ে গেলে তখন আর্কিটেক্ট মাস্ট, আর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারও তখন চলে আসছে। আচ্ছা। আর একজন ক্লাস 1 এলবিএস একটা 4 তলা বাড়ি 4.5 তলা, সে অ্যাজ এ আর্কিটেক্ট বা অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সে তার সিগনেচারই হয়ে যাবে। কিন্তু মোর দ্যান হায়ার রাইজ যখনই সেটা বেড়ে যাচ্ছে তখন আপনার আর এলবিএস এর সাইনটা অ্যালাউ হচ্ছে না। একদম। তাহলে আপনি যখন 4.5 তলা বাড়ির উপরে চলে যাবেন তখন এলবিএস এর পাওয়ার আর থাকছে না, G+4 যেটা G+4। তারপরে তখন আপনার আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার মাস্ট, মানে সে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসাবে তার লাইসেন্স আছে। আবার এলবিএসও যদি এলবিএসকেও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার লাইসেন্স, নাহলে আবার তাকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সই করতে হবে। আচ্ছা। এলবিএস এর একটা 1 তলা 2 তলা বাড়ি পর্যন্ত আপনার এলবিএস অ্যালাউ হয়ে যায়, কিন্তু বেশি বড় বাড়ি হলে তখন যদি সেই এলবিএস এর যদি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের এনলিস্টমেন্ট না থাকে তবে সে অ্যাজ এ এলবিএস হিসাবে সাইন করবে। অনেকে তো দুটোই নেওয়া আছে, তখন একজনই দুটো সাইন করে এখানে একটু ছোট্ট আমি বলি, মানে এলবিএস ও ক্লাস 1 ক্লাস 2 এরকম হয়, আবার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারও ক্লাস 1 হয় ক্লাস 2 হয়। সেই জন্য তখন তার একটা মাপ থাকে যে এতটা অবধি ক্লাস 2 করবে, এতটা অবধি ক্লাস 1 করবে, এইভাবে। আর ক্লাস 1 হচ্ছে আপ টু যত তালা বাড়ি পর্যন্ত কর্পোরেশন আইনে পারমিশন হবে। সে যে 64 তালা 100 তালা হলো সে আর্কিটেকচার ওই স্ট্রাকচারাল যে 1 সে সাইন করতে হয়, বুঝতে পারছেন? আচ্ছা। তার মানে আমরা দেখব যে একটা প্ল্যান জমা দিলে সেটা প্রথম দেখতে হবে যে ওনারের সিগনেচার আছে কিনা। এবার দেখতে হবে যে আপনার তখন তার যে মিউটেশন সার্টিফিকেট জমা দিল, সেই মিউটেশন 1 এর রেকর্ডেড ওনারকে দেখা গেল তিনজনের সাইন আছে কিনা, ল্যান্ড ওনার। এইবার কি হচ্ছে, আপনি প্ল্যান জমা দিলেন, দেখে নিলেন যে এলবিএস আর্কিটেক্ট নিয়ম অনুযায়ী করেছে কিনা অ্যাকর্ডিং টু বাইলস, যে উনি বললেন রোড উইথ, এবার রোড উইথটা পাবলিক অর প্রাইভেট দেখে নিতে হবে, তার উপরে তার মিনস অফ অ্যাক্সেস, তার উপরে তার রাইট আছে কিনা। দেখা গেল একটা জমি দেখা গেল একটা পাশে ছাড় দেখতে হবে, আরেকটা ইন্ডিমিটি বন্ড দিতে হয়, এই গেল। আর আপনার হচ্ছে যেটা উনি বললেন, একটা জিনিস হচ্ছে আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে, ইট ইজ নট এ ফিল্ড অফ ল্যান্ড। মিস্টার মুখার্জি, একটা বিষয় বলুন, এই যে আমরা খরচের কথায় আসলাম, অবশ্যই আমার কাছে মানে অনেকের কাছে লিকুইড ক্যাশটা থাকে না, তো প্রথমে বাড়ি জমি কেনার আগে মাথায় ব্যাংক লোনটা ঘোরে যে আমি কোন জমিতে ব্যাংক লোন পাবো বা ব্যাংক লোনের কি কি ফেসিলিটিস আছে, সেই সম্পর্কে আপনি কি বলবেন?
দেখুন বাড়ি জমি যদি কেনার ক্ষেত্রে হয় তাহলে জমি কেনার ক্ষেত্রে ব্যাংক লোন একরকম হবে, আবার জমি কেনার পর হয়তো অনেকের কাছে এরকম ফাইন্যান্সিয়াল কন্ডিশন রয়েছে যে আমি জমিটা কোনো রকমে কষ্ট করে কিনতে কিনে পারবো, নিতে পারলাম। তারপর বাড়ি তৈরির ক্ষেত্রে আমি লোন নেবো। তাহলে আমি প্রথমটা বলি, যদি জমি কেনার ক্ষেত্রে লোনের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে এক তো হলো ওনার আইডেন্টিটি প্রুফ, দ্বিতীয়ত হলো ওনার অ্যাড্রেস প্রুফ, তৃতীয় ওনার আইটি রিটার্ন 3 বছরের লাগে, কতটা ওনার ফাইল স্ট্রং তার উপর উনি লোন পাবেন, চতুর্থত ব্যালেন্স শিট ও প্রফিট অ্যান্ড লস 3 বছরের লাগে। এবার আসি আমি আইনের জায়গায়, এই ক্ষেত্রে লাগবে যদি জমি কেনার ক্ষেত্রে হয় তাহলে সবার আগে লাগবে মাদার ডিড, মানে যার থেকে জমিটা নিচ্ছেন তার অরিজিনাল ডিডটা, এবং সে যে জমিটা পজেশন হ্যান্ড ওভার করছে সেটা পজেশন লেটার, এবং এই লোনের ক্ষেত্রে দেখা যায়, লোন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যেদিন ফাইনাল রেজিস্ট্রেশন হয় ব্যাংক একটা লয়ার পাঠান, সেই লয়ার গিয়ে তার কাজ কি, সে ওই যে ব্যাংক ড্রাফট বা ডিমান্ড ড্রাফট লোন অ্যামাউন্টটা সেটা গিয়ে ভেন্ডার বা যিনি বিক্রি করছেন বিক্রেতার হাতে তুলে দেয়, রেজিস্ট্রেশন কাজ কমপ্লিট হয়। রেজিস্ট্রেশন কাজ যেদিন কমপ্লিট হলো সঙ্গে সঙ্গে তো দলিলটা পাবে না, সেক্ষেত্রে একটা আইজিআর দেয়, যেটাকে আমরা বলতে পারি রিসিট বা আইজিআর দেয়। সেই আইজিআর এর কপিটা ওই ব্যাংকের লয়ার, কেননা তিনি তো ওই জমির বেসিসেই লোনটা দিয়েছেন, সেই ক্ষেত্রে ওই পজেশন লেটার পাবেন, মানি রিসিট পাবেন, আর মাদার ডিডটা পেলেন, কিন্তু যেদিনকে রেজিস্ট্রি হলো সেই জমির কোনো দলিলের কাগজ পেল না, সেক্ষেত্রে আইজিআর এর কপিটা উনি নিয়ে চলে যাবেন, এবং 5 দিন 7 দিন পর যখন এখন অনেক ইমপ্রুভ হয়েছে মেসেজ ঢুকবে, সেই মেসেজ অনুযায়ী গিয়ে উনি দলিলটা তুলে নিয়ে আসবেন আইজিআরটা জমা দিয়ে। এবার তাহলে দলিলটা বন্ধক রইল ব্যাংকের কাছে, এবং টাইম টু টাইম তার লোন অ্যামাউন্ট যেমনভাবে হয় সেগুলো কাটা হবে, বা যে অ্যামাউন্টটা উনি লোন নিচ্ছেন। এবারে দ্বিতীয় যে পদক্ষেপ, মানে আমি যেটা বলছিলাম, ধরুন অনেকে কিনে নিল, কেনার পর বাড়ি তৈরি করার ক্ষেত্রে তার মনে হলো যে আমার কিছু ফাইন্যান্সিয়াল জিনিসের দরকার, এই ক্ষেত্রে কিন্তু তাহলে প্রথমত হলো যেগুলো প্রথমে বললাম আইটি প্রুফ, ওইগুলো তো লাগছেই। এই ক্ষেত্রে কিন্তু মাদার ডিড, মিউটেশন সার্টিফিকেট যেগুলো লাগবে বাড়ি তৈরির ক্ষেত্রে, এক্সট্রা যেগুলো লাগবে, মাদার ডিড আর ওই পারচেজ ডিড তো হাতেই রয়ে গেছে, সে দুটো দিল, তার সাথে মিউটেশন সার্টিফিকেট দিতে হবে। কলকাতা কর্পোরেশন যেটা উনি বললেন, কলকাতা কর্পোরেশনের স্যাংশন আদৌ তুমি বাড়ি করছো কিনা সেটা ইন্সপেকশন হবে, যে ওই জমির ওপর কলকাতা কর্পোরেশনে বাড়ি করছে কিনা, এবং কলকাতা কর্পোরেশনের যে স্যাংশন প্ল্যান তার কপি একটা দিতে হবে, তবেই তিনি বাড়ি তৈরির ক্ষেত্রে যে টাকাটা দরকার, বা যেটাকে আমরা বলি হাউস লোন, তো সবই একটা জমি কেনার ক্ষেত্রে হাউস লোন, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে হাউস লোন, আবার বাড়ি তৈরি করার ক্ষেত্রেও হাউস লোন, কিন্তু হাউস লোনের যে ধরনগুলো, এই ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো এক্সট্রা লাগবে। সেটা হলো এক স্যাংশন প্ল্যান, মিউটেশন সার্টিফিকেট। আমি আগে বলেছি কিছুক্ষণ আগে যে মিউটেশন সার্টিফিকেট করতে গেলে কি কি করতে হবে, তাহলে মিউটেশন করে, মিউটেশন সার্টিফিকেট নিয়ে প্ল্যান স্যাংশন করে দেন উনি লোন পাবেন, এবং লোনের ক্ষেত্রে তো ম্যাক্সিমাম 90% প্ল্যানই স্যাংশন হবে না, একদম ঠিক, মিউটেশন হবে, দিতে হবে, প্ল্যান স্যাংশন যদি কারোর না থাকে সে প্ল্যান দেবে অবশ্যই নয়, ওটা কলকাতা কর্পোরেশনের উপর। এবারে কত পার্সেন্ট উনি লোন নেবেন, তার আইটি ফাইল কতটা কি করছে, সেগুলো তার উপর ডিপেন্ড করে ব্যাংক লোন দেবেন, এই হলো ব্যাপার লোনের ক্ষেত্রে, কেননা টাকাটা একটা বড় ম্যাটার করে। একদম তাই, সেই জন্যই আমরা প্রশ্নটা থাকে, কারণ বাড়ি বা জমি কেনার। হ্যাঁ, জাস্ট অ্যাড করতে চাই, স্যাংশন প্ল্যানটা যেরকম জমা দিলাম, তার সাথে সাথে ব্যাংক কিন্তু একটা কস্ট এস্টিমেটও চায়, যে বাড়িটা তৈরির ক্ষেত্রে কত টাকা খরচা হতে পারে, যেটার উপর বেস করে ওরা অ্যামাউন্টটা ঠিক করবে, যে আপনি একটা মোটামুটি এস্টিমেট দাও, কত টাকা 10 লাখ টাকা বাড়ি 25 লাখ দেখিয়ে লোন নিয়ে বেরিয়ে গেল, এস্টিমেটটা কিন্তু আসতে হবে কোনো একজন মানে রেজিস্টার্ড কারোর কাছে, অথরাইজড কারোর কাছে। না সেখানে তো রেজিস্টার যে আছে তাকে ওই এলবিএস বা তাকে সাইন করতে হবে এস্টিমেটের উপর, ওইটা এস্টিমেট জমা দিতে হবে। একদম, অর্থাৎ আজকে আমরা কিন্তু একদম পুরো আলোচনা পর্বে রয়েছে এখানে। কেউ যদি নতুন কেউ বাড়ি করতে চান, তারা ঠিক যে যে সমস্যার মধ্যে পড়তে পারেন, আজকে আমাদের ঠিক সেই আলোচনা হচ্ছে। আর যেটা মেন সমস্যা, যেটা তখন আমরা আলোচনা করছিলাম মিস্টার সামন্তর সঙ্গে, এই যে আমার মধ্যে একটা প্ল্যান আছে যে আমার বাড়িটার মধ্যে আমার ঘরটা এখানে হবে, আমার বেসিনটা ঠিক এর পাশে হবে, এই প্ল্যানের সাথে যিনি আর্কিটেক্ট তার ম্যাচ খাওয়ানোর ব্যাপারটা, যেটা নিয়ে একটা সমস্যা হয়, তাই তো? এটা প্রসেস, এটা চলে, এটা আমার সাথে ক্লায়েন্টের, এটা ধরুন অন্তত দিন 15 এটা চলবে, অনেকবার টেবিলে বসতে হয়,
কারণ এটা আমি একটা প্ল্যান করে দিলাম আচ্ছা, মানে এর আগে আমার একটু চারজনের থেকে একটা বিষয় জানার, কারণ একজনের সঙ্গে একজন তো পুরোটাই লিংক, মানে চেন ওয়াইজ পুরোটা। আমি যেটা কেউ এবার ছাড়া কাউকেই কেউ হবে না। ছাড়া কেউ সম্ভব নয়, যেটা বোঝা গেল এখনো পর্যন্ত আলোচনার মধ্যে। তো এই চেনটাকে কিভাবে মেনটেন করা যায়? কারণ আমি ধরুন একজন সাধারণ মানুষ, আমি একটা বাড়ি করতে চাই বা বাড়ি কিনতে চাই, যাই হোক, তো সেক্ষেত্রে এই যে চেনটাকে মেনটেন করতে গেলে যারা যারা ওই চেনের মধ্যে বসে আছেন তাদেরকেও তো নিজেদের মধ্যে একটা মেনটেনেন্স ব্যাপার অ্যাকচুয়ালি থাকে। কি বলুন তো, এই জায়গায় কেউ কাউরির প্রফেশন ইন্টারফেয়ার করে না। আজকে আমি আমার জায়গায় দাঁড়িয়ে কতলা বিল্ডিং হবে, কতটা জায়গা ছাড়া হবে, এই জায়গাগুলো কিন্তু যেমন সেই দেখবো না, advice টা তো দেওয়া যায়, মানে না, না, যেটা আমার আমি- জন্য সুবিধা হবে। আমি সেই ক্ষেত্রে বলবো তুমি এই জায়গায় চলে যাও, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট তোমাকে বলে দেবে। দেখুন, আমি আবার যখন লিগ্যাল অ্যাডভাইস আসবে, লিগ্যাল ব্যাপারটা যখন উনিই ঠেলে পাঠাবেন। জমি কেনার ব্যাপারটা যখন হয়ে গেল তখন ওনার পার্ট কিন্তু শেষ, তারপরে কিন্তু ওনার পার্ট থাকছে না জমি কেনার পরে কেনা, তারপরে চলে আসছে কিন্তু আর্কিটেক্টের পার্ট। আর্কিটেক্ট যতক্ষণ না প্ল্যানটা আপনাকে করে দিচ্ছে, ততক্ষণ আপনি তো আমি যেতে মিউনিসিপ্যালিটিতেও পারবো না। জমা করতে পারছেন না, না। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছেও যেতে পারছেন না। এই তো তারপরে কস্টটা নির্ধারণ করার জন্য কি কি ইয়ে দরকার হয় তাহলে? এই পার্টটাই কিন্তু আর্কিটেক্টের রোল, মানে আর্কিটেক্টের রোলটা কিন্তু এইখান থেকে শুরু, ফ্রম কনসেপ্ট টু কমিশনিং, একদম। এই পুরো পার্টটা কিন্তু আর্কিটেক্ট পুরোটাকেই ম্যানেজ করেন। এটা একটা ওয়ান স্টপ সলিউশন আর কি মোটামুটি। এবার আপনি দেখছেন যে আমাদের চারজন, তো এই ছাড়াও কিন্তু এর বাইরে আরো অনেক প্রফেশনাল এই বাড়ি তৈরির ক্ষেত্রে জড়িত থাকে, নানান সার্ভিসেস আছে। মানে এই চারটি ক্ষেত্র তো মেন, যদি আমি দেখতে না, চাই। এর সাথে আপনার ব্যাংক লোনটা একটা হ্যাঁ, ফ্যাক্টর রয়েছে, এটা হ্যাঁ, ব্যাংকের সে লোক, definitely। হ্যাঁ, তার একটা বড় ভূমিকা রয়েছে। একদম। কারণ যেটা আমাদের ফাইন্যান্স সব থেকে বেশি হ্যাঁ, প্রয়োজন, টাকাটা না থাকলে টাকা তো না আমরা থাকলে তো তো স্বপ্নই করতেই আর পারবো, পূর্ণই হবে স্বপ্নটাই না, পূরণ হবে স্বপ্ন না। স্বপ্নই থেকে যাবে। একদম। তো বাড়ির সেই ক্ষেত্রে হ্যাঁ, আর্কিটেক্ট আর স্ট্রাকচারাল কনসালটেন্ট হচ্ছে মোটামুটি মেন বলতে পারেন, কিন্তু এছাড়াও আরো সার্ভিসেস আছে। যেমন আমি বলি পিএইচই মানে স্যানিটারি প্লাম্বিং একটা বড় পার্ট ছোট বাড়ির ক্ষেত্রে, হ্যাঁ সেটা তো অন্য কাজ। সেটা কিন্তু সেটা তো আপনাদের আন্ডারেই থাকবে, ওটা তো আপনিই গাইড করে দেবেন। হ্যাঁ আমি গাইড করে দেবো, কিন্তু সেটা একটা পার্ট, মানে তারা কিন্তু কনসালটেন্ট আলাদা, তারা কিন্তু কনসালটেন্সি করেন আর কি, মানে তারাও কিন্তু ড্রয়িং বা ডিজাইন করেন। তো এছাড়াও Fire আমাদের আছে। চারজন ছাড়াও, হ্যাঁ একদম, হ্যাঁ, Fire ফায়ার আছে। আছে। হুম। তো অনেকগুলো সার্ভিসেস আরও আছে। তো এই সব সার্ভিসগুলোকে ম্যানেজ করার জন্য কিন্তু আর্কিটেক্ট ওপরে বসে থাকে, আপনাকে কিন্তু কারুর কাছে দৌড়াতে হবে না। আর্কিটেক্ট করবে মানে একজনের কাছে গেলে আরেকজনকে একজনকে পাঠিয়ে পাঠাবে। দেওয়ার আপনি ব্যাপারটা শুধু থেকে যাচ্ছে। আর্কিটেক্ট অফিসেই ভিজিট একদম। করবেন, আর আচ্ছা, কোথাও না। আর কোথাও ভিজিট করতে হবে না এবার আপনার। আমি বলবো কি, একদম। ঠিক আছে, আমি বলি এটার ব্যাপার হচ্ছে, ধরুন বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে যখন প্ল্যান স্যাংশন হলো, তখন ওই প্ল্যান স্যাংশনের পরে যখন বাড়ি হবে, তখন কিন্তু বাড়িটা যতক্ষণে কমপ্লিট না হচ্ছে, ফুল রেসপন্সিবিলিটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টের উপর। বুঝতে পারছেন? আচ্ছা। যদি এনি ডেভিয়েশন ফ্রম স্যাংশন প্ল্যান, আর্কিটেক্ট পেনালাইজড। স্ট্রাকচারাল ফেলিওর, স্ট্রাকচার নিয়ে, তার মানে একজন মানুষ যখন বাড়ি করবে, সে ওই জমির কাগজ নিয়ে আর্কিটেক্টের কাছে যাবে। এবার আর্কিটেক্টের তখন আর্কিটেক্ট বলতে যে আপনার প্ল্যান করতে এই ব্যাপার, স্যাংশন করতে এই কর্পোরেশনের এই আপনার ফিস চার্জ, এগুলো উনি জেনে নিলেন, ওনার সঙ্গে এগ্রিমেন্ট হলো গেল। এবার আর্কিটেক্ট মেন, আর ওই ওনারকে কারো কাছে নো পাম্পার, নো কিছু, নো সয়েল টেস্ট, নো কিছু, সবই উনি নো ফায়ার, কারো কাছে যেতে হবে না। এবার এর দায়িত্ব থাকবে যে বাড়িটার সয়েল টেস্ট লাগবে, সে তখন যোগাযোগ করবে যে জিওটেকনিক্যাল যিনি সয়েল, তাকে দিয়ে উনি করাবে। আচ্ছা। এনি ফায়ারের এনওসি উনি অ্যারেঞ্জ করবে। এনি, বুঝতে পারছেন, যেমন হাই রাইজ বিল্ডিং হলে আচ্ছা। সেটা হচ্ছে আপনার যেমন একটা ওই যে টাওয়ারের, মানে আমাকে খুব বেশি সেই জায়গায় এটা করতে হচ্ছে না, আমি যে কোনো একটা জায়গায় যাব। আপনি একজনের কাছে একজনের দিয়ে বসে কাছেই রইলেন, যাবো, সেখান এইবার থেকেই তার সেটা কাজ পুরোটা। হবে এই প্ল্যান স্যাংশন করতে গেলে কর্পোরেশনের আইনে কি কি ডকুমেন্টস লাগবে এবং কার কার ক্লিয়ারেন্স লাগবে, সেটার দায়িত্ব ফুল রেসপন্সিবল ওনার। আচ্ছা। উনি সব কালেক্টর, ফায়ারের অবজারভেশন উনি নেবে। এবার যদি বুঝতে পারছেন, মানে সবকিছু উনি অ্যারেঞ্জ করবে, প্লাম্বার আচ্ছা। কাকে দেবে উনি করবে। আচ্ছা। কারণ ব্যাপার হচ্ছে একটা বাড়ি করতে গেলে উনি যখন প্ল্যানে সাইন করলো, ফুল রেসপন্সিবিলিটি ওনার। ওনারই থাকবে। কোনো আচ্ছা। ফল্ট হলে একে চার্জ করবে, ওনারকেও ধরবে না। আচ্ছা, না, ঠিক। আমি চন্দ্রচূড় বাবুর কাছেই আসবো প্রথমে। এই যে ফ্ল্যাট কেনার প্রবণতা বাড়ছে, বাড়ি তৈরি করার প্রবণতাটা অনেক সময় কমে যাচ্ছে, এটা তো আমরাও দেখতে পাচ্ছি, কিন্তু তাও বাড়ি তৈরি করে মানুষজন, কিন্তু এই ফ্ল্যাট কেনার প্রবণতাটা বাড়ার পেছনে কারণগুলো আপনারা কি কি দেখছেন? প্রথমত লোক সংখ্যা যে হারে বাড়ছে, জমিটা তো আমরা সেভাবে বাড়াতে পারি না, একদম। জমিটা ফিক্সড, কাজে আমাকে ভার্টিক্যাল এক্সটেনশনে যেতেই হবে, সারা পৃথিবীতেই গেছে।
কাজে ভার্টিক্যাল এক্সটেনশন যখন হয় স্বাভাবিকভাবেই তখন আমাদের যা প্রয়োজন তার থেকে অনেক বড় জিনিসটা তৈরি হচ্ছে, সেটা অনেক লোক তাতে শেয়ার করতে পারছে। আমি যদি একটা 50 তলা বাড়ি বানাই, স্বাভাবিকভাবেই এক একটা ফ্লোরে যদি 10টা করে ফ্ল্যাট থাকে, তাহলে 50 ইন্টু 10 500টা ফ্ল্যাট হচ্ছে। 500টা ফ্যামিলি ঢুকে গেল ওই ল্যান্ডে। 500টা ফ্যামিলি ল্যান্ডে ঢুকতে পারছে। এবার 500টা ফ্যামিলি যদি আমি একটা বাড়ি করতে দিতাম, 500টা বাড়ি, তাহলে অনেক যে জমি পরিমাণ লাগতো, জায়গা একদম, লাগতো সেই যে পরিমাণ জায়গা কিন্তু আমাদের নেই। কিন্তু এখানে প্রত্যেক কটা বাড়ির সঙ্গে বা ফ্ল্যাটের সঙ্গে আমার কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। আমি একটা বড় বাড়ি করে দিলাম, আর তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার, যেমন সুয়ারেজ দরকার, ড্রেনেজ দরকার, সবকিছুই, যে গ্যাস থাকলে গ্যাসের পাইপলাইনগুলো দরকার, এভরিথিং, সেই ইউটিলিটি সার্ভিসগুলো যাতে প্রপারলি হয় সেটা দেখতে হবে। এবার আমরা এখানে আসার আগেও আলোচনা করছিলাম ফ্ল্যাটের ব্যাপার নিয়ে। সেখানে হচ্ছে যে অনেকেরই এই যে বাড়ি তৈরি করার জন্য যে বিভিন্ন জায়গায় যাওয়া, মেটেরিয়ালস কেনা, মেটেরিয়ালসটার কোয়ালিটি সম্বন্ধে একদম। অ্যাসিওরেন্সের পার্ট, এবং বাড়ি করার পরে দেখা গেল যে বিভিন্ন প্রবলেম এসে জড়িয়ে যাচ্ছে। আমাদের এখন বিভিন্ন জায়গায় কিছু কাজ করতে গেলে লোকাল প্রবলেমও অনেক সময় ফেস করতে হয়, যেটাকে ওভারকাম করে বাড়ি করাটা অনেক সময় খুব কঠিন আচ্ছা, হয়ে এই পড়ে। ক্ষেত্রে চন্দ্রচূড়বাবু একটা কথা বলুন, এই যে মেটেরিয়ালস, মানে সেটা বাড়ির ক্ষেত্রে হোক বা ফ্ল্যাটের ক্ষেত্রে, যেটা আপনারাই ভালো বুঝবেন, এই মেটেরিয়ালস কেনা, সেই মেটেরিয়ালসের কস্টটা ঠিক করা, বা কিভাবে একজন যে ওনার থাকবে, যে বাড়ি তৈরি করতে চাইছে বা ফ্ল্যাট কিনতে চাইছে, কস্টটাকে ঠিক মতো তার মতো করে দেওয়া, বা সেটা কি সম্ভব হয়? মানে সেই এস্টিমেট দিকটা তো কি আমরা করে করে দেই। আমরা যখন কোনো একটা মানে সেক্ষেত্রে আপনারা কোন কোন দিকটা মাথায় রাখছেন, মানে যাতে একটু তারা কমের মধ্যে ব্যাপারটা পেতে পারে? যেটা যখনই কনস্ট্রাকশন হয় তখন সেই কনস্ট্রাকশনের যতগুলো আইটেম হবে, ধরো যার 100টা মোট আইটেম আছে হয়তো, সেই 100টা আইটেমেরই কিন্তু শিডিউল রেট আছে। একদম বিভিন্ন কর্পোরেট, মানে আমাদের পিডব্লিউডি শিডিউল আছে, সিপিডব্লিউডি শিডিউল আছে, রেলের মানে প্রচুর শিডিউল আছে। এর বাইরেও একটা আমাদের মার্কেট রেট বলে একটা কথা আছে, যেগুলো শিডিউল রেটে পাওয়া যায় না, সেইগুলোকে মার্কেট রেট দিয়ে আমরা একটা এস্টিমেটেড কস্ট তৈরি করি। এইবার এস্টিমেটেড কস্ট যেটা হয়, যেমন ধরা যাক আমরা একটা মার্বেল কিনতে যাচ্ছি, দেখা গেল 50-55 টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে 5,000 টাকা স্কোয়ার ফিটে অবধি আছে। কাজে আমরা যে এস্টিমেটেড কস্টটা করছি সেটার সঙ্গে ওনারকেও বলতে হবে তার পছন্দটা। যেমন একটা কল 30-35 টাকাতেও পাওয়া যায়, আবার 3,000 টাকা দিয়েও পাওয়া যায়। এবার আমি একটা এস্টিমেটেড কস্ট করলাম, আর উনি অন্য জিনিসপত্রগুলো লাগাতে শুরু করলেন। কাজে এখানে কিন্তু ওনারকে আমার সঙ্গে একটা সহযোগিতা করতে হবে, যে উনি কি টাইপের জিনিসপত্রগুলো দিয়ে ফিনিশিংটা করবেন। মানে স্ট্রাকচারাল কস্টটা প্রায় সেম, কিন্তু বাকি জিনিসগুলো, ফিনিশিং আইটেমগুলো, ফিটিংসগুলো, এগুলো কিন্তু, যেমন জানলা দরজা, আমি একটা সাধারণ জানলা দরজা ভাবতে পারি, একজন ভাবলো না ওটা সেগুন কাঠের করবো, স্বাভাবিকভাবেই সেটাতে বেড়ে যায় আরো। তখন আমাদের এস্টিমেট করার সময় তাকে বলতে হবে যে আমি এই জিনিসগুলো দিয়ে বাড়িটা করতে চাই। এখন সেগুন কাঠের দরজা, এখন সেইভাবে আমরা এস্টিমেট করে দিতে পারি, এটা খুব একটা অসুবিধা নয়। আচ্ছা, তবে সবসময় যে দেখা যায় যে এস্টিমেটেড একদম কস্টের মধ্যেই হয় না, কিছুটা অনেক সময় বেড়ে যায়, হয়। অবশ্যই সেটা ক্লায়েন্টের 5-10% একটা আমাদের ধরে নিতে হবে, যেটা বাড়তে পারে। একদম। একটা ওয়েস্টেজ বড় একটা ব্যাপার থাকে। আচ্ছা, আর সবকিছুর বাইরেও যেটা থাকে, যেটা আমরা দেখতে পাই না, সেরকম অদৃশ্য কিছু খরচ থাকে, সেগুলো আমাদের করতে হয়। আচ্ছা, এবার আমি মিস্টার মুখোপাধ্যায়ের কাছে যাব, আইনি পদক্ষেপগুলো একটু জানবো। আইনি পদক্ষেপ আপনি যেটা একটু আগে বললেন, এই ক্ষেত্রে আমি আর একটা জিনিস ওনার কথার সাথে অ্যাড করব, মানুষের সময়। এই যে বললেন যে জমির সংখ্যা তো আমরা বাড়াতে পারি না, এটা যেমন একটা পয়েন্ট, তেমনি ফ্ল্যাট কেনার প্রবণতাটা হওয়ার ক্ষেত্রে মানুষের স্বপ্নের বাড়ি করার থেকে, যেহেতু মানুষ প্রত্যেকটা, মানে একটা ফ্যামিলি মেম্বার দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজে বেরোচ্ছে, সেই ক্ষেত্রে তাদের সময়টা অনেক ফ্যাক্টর করে। এই যে এত দৌড়াদৌড়ি, ছোটোছুটি একটা ল্যান্ড কিনে তাকে বাড়ি করার ক্ষেত্রে যা দৌড়াদৌড়ি করতে হবে, তার থেকে একটা রেডিমেড ফ্ল্যাট যদি আমি নিয়ে নিই, একটা রেডিমেড ফ্ল্যাট, আমি একটা ডেভেলপারের কাছে গিয়ে বললাম আমি একটা ফ্ল্যাট নেবো, তিনি কাগজপত্র দিয়ে দিলেন, কাগজপত্রগুলো নিয়ে গিয়ে উকিলবাবুর কাছে ফেললাম, আমাদের কাছে আসে, সেটা আমরা দেখে দিই, বলি হ্যাঁ ঠিক আছে, দেখতে হয় ডেভেলপার্স অ্যালোকেশন থেকে দিচ্ছে না ওনার্স অ্যালোকেশন থেকে দিচ্ছে, সেরকম অ্যাকর্ডিংলি আমি অ্যাডভাইস করবো। হয়ে গেল ফ্ল্যাট, উনি রেজিস্ট্রি করে ফ্ল্যাটের মালিক হয়ে গেল, ব্যাংকে চলে গেল দলিল, উনি চাবি নিয়ে নিলেন। এই ক্ষেত্রে মানুষের প্রবণতাটা বাড়ার কারণ কিন্তু এইটার একটা, যে মানুষের সময়, এখন এত সময় ফাস্ট হয়ে গেছে এবং মানুষের কাছে এখন সময়ের মূল্য এত বেড়ে গেছে যে ওই ল্যান্ডের জন্য দৌড়াদৌড়ি মানুষ আর করতে চায় না, ফ্ল্যাটের দিকে বেশি ঝুঁকে পড়ছে। এবারে যদি আসে ডেভেলপারদের থেকে নেওয়ার ক্ষেত্রে কি কি লাগতে পারে, যেমন একটা ডেভেলপার যদি একটা জমি নিয়ে বাড়ি করতে চান, তিনি তো সেই যেটা প্রথমে বললাম, তিনি ওনারদের থেকে সার্চিং টার্চিং করে নিয়ে উনি কাগজ করলেন,
সেই ক্ষেত্রে ডেভেলপাররা একটা ওনারের সাথে রেশিও অনুযায়ী ধরে নেওয়া যাক 50-50 রেশিওতে বাড়ি হবে, মানে বাড়ি তৈরি করার পর যা ফ্ল্যাট হবে 10টা ফ্ল্যাটের মধ্যে 5টা ওনার পাবে আর 5টা ডেভেলপার পাবে। এবার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা ডেভেলপারদের থেকে কিনি, ডেভেলপাররা যে 5টা পোর্শন বিক্রি করছে সেই জায়গাটা আমাদের অ্যাসিওর করতে হবে যে ডেভেলপার অ্যালোকেশন থেকে উনি বিক্রি করছেন, তো এই যে জায়গাগুলো সেগুলো আমাদের দেখতে হয়। আচ্ছা, এবার ডেভেলপার আর ওনারের সাথে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট করলেন, যে জিনিসগুলো আমরা সার্চিংয়ের জন্য চাই, এক যিনি ল্যান্ডের মালিক ছিলেন তার মিউটেশন সার্টিফিকেট, তার জমির কাগজ মানে তার পারচেজ ডিড বা ডিড অফ কনভেন্স, ডেভেলপারের সাথে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট, আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি, যে ওনার তো আর বাড়িটা তৈরি করতে পারবেন না, তিনি সমস্ত রকম ছুটোছুটি বাঁচানোর জন্য একটা পাওয়ার অফ অ্যাটর্নি দেন। এবং সেই পাওয়ার অফ অ্যাটর্নিতে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের দেখতে হয় যে ডেভেলপার তার সেল রাইটটা মানে ডেভেলপার্স অ্যালোকেশনের যে 50% শেয়ার, মানে ওই যে বললাম একটু আগে 10টা ফ্ল্যাটের মধ্যে 5টা হয়ে গেল ওনারের আর 5টা হয়ে গেল ডেভেলপারের, তাহলে এই ডেভেলপারের পোর্শনটা ডেভেলপার বিক্রি করতে পারবেন কিনা সেটা ওই পাওয়ার অফ অ্যাটর্নিতে থাকবে কিনা আমাদের এই জায়গাগুলো দেখতে হয়। যে রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি কেন আনতে বলি, ডেভেলপার্স অ্যালোকেশনের সেল রাইট দিয়েছে কিনা, এই জিনিসগুলো হয়ে গেলে আমরা সার্চিংয়ে ফেলে আমরা বিক্রি ওনাকে বললাম হ্যাঁ আপনি এবার কিনতে পারেন, রেজিস্ট্রি হলো, যেরকম লোনের লোক আসবে সেই ফ্ল্যাটের দলিল উনি তুলে নিয়ে চলে যাবে যেরকম বললাম আগে, এবার উনি ব্যাংকড্রাফট দিয়ে হয়ে গেল। এবারে যদি আমরা ওনার্স অ্যালোকেশন থেকে নিই তাহলে সেই ক্ষেত্রে তো আর ডেভেলপার গিয়ে রেজিস্ট্রি করবে না, তাহলে ওনার্সরা অনেক সময় কি করে, তারা 3 ভাই 5টা ফ্ল্যাট পেলো, তারা কি করছে 2টো ফ্ল্যাট বিক্রি করে দিয়ে তারা নিজেদের মধ্যে টাকাটা ভাগ, কেননা যেহেতু 3 ভাই 6টা ফ্ল্যাট হলে ভালো হতো, 5টা ফ্ল্যাট কি করবেন বিক্রি করবেন। এবারে ওনার্স অ্যালোকেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা নিতে হবে, যখন তৈরি কমপ্লিট হয় তখন ডেভেলপারদের একটা পজেশন লেটার দিতে হয়, কেননা তাদের ওনারদেরই তো ল্যান্ড, তাদেরকে তো আর ডিড করে দেবে না, তাদেরকে কি করতে হবে যে আমার বাড়ি এবার কমপ্লিট আফটার সিসি সার্টিফিকেট, আমি তোমাকে একটা পজেশন লেটার দিলাম, সেই কোম্পানি বা সেই ডেভেলপার কোম্পানি সে তার লেটার হেডে একটা পজেশন লেটার যে আমি পিসফুল পজেশন তোমায় হ্যান্ডওভার করলাম, এই এত স্কোয়ার ফিটের এই ফ্লোরের ফ্ল্যাট তোমাকে দিলাম, এবং তাতে অ্যাকর্ডিংলি তার সিল থাকবে এবং সই থাকবে, সেটাই কিন্তু তার পজেশন লেটার হলো। এই পজেশন লেটারটা পেলে আমরা বুঝলাম যে এই ফ্ল্যাটটার মালিক হলো ওনার। আচ্ছা, সেই ক্ষেত্রে ওনারের পোর্শন থেকেও অনেক সময় আসেন ক্লায়েন্ট এসে বলে আমি কিন্তু ওনার্স পোর্শন থেকে নেব, সেই ওনার্স পোর্শন থেকে নেওয়ার জন্য এই একটা ডকুমেন্ট যেটা আমার এক্সট্রা লাগবে, সেই ডকুমেন্টটা আছে কিনা দেখতে হবে। পার্টিকুলারলি অনেক সময় দেখা যায় পজেশন লেটার হয়নি অথচ তাকে চাবি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা বলি যে তুমি ডেভেলপারের থেকে গিয়ে তুমি আগে বুঝে আসো, হ্যাঁ ডেভেলপারের কাছ থেকে গিয়ে আমরা বলি যে তুমি ডেভেলপারকে বলো আমাকে পজেশন লেটার দিতে, না হলে তো সে মালিক হচ্ছে না। এবারে তখন গিয়ে রেজিস্ট্রি অফিসে কিন্তু ওনারা ডাইরেক্ট রেজিস্ট্রি করবে, তখন ডেভেলপার রেজিস্ট্রি করলে হবে না, ওনারকে নিজে যেতে হবে, এবং ডেভেলপার যাবে শুধুমাত্র কনফার্ম করার জন্য যে বাড়িটা আমি করেছিলাম, অ্যাজ এ কনফার্মিং পার্টি সে ডেভেলপার হিসেবে সই করবে, সে তার পোর্শন বিক্রি করছে না, বিক্রি করবেন ওনার। এই খুঁটিনাটি জায়গাগুলো আমাদের দেখে নিতে হয়। আচ্ছা, এবার একটু কস্টের দিকটা নজর রাখতে চাইছি, আমি এক এক করে প্রত্যেকের কাছে যাব, কস্ট নিয়ে কার কার কি মতামত আছে, চন্দ্রচূড় বাবু থেকে শুরু করব। মানে বাড়ি তৈরির খরচ? একদম বাড়ি তৈরির কস্টের হিসেবে, কারণ একটা স্বপ্নের বাড়ি বা স্বপ্নের ফ্ল্যাট যাই হোক দুটোই আমাদের স্বপ্নের জিনিস, তো সেক্ষেত্রে কস্টের একটা ধারণা একটু দিতেই হবে সাধারণ মানুষকে, কারণ এই সময়ে দাঁড়িয়ে কস্টের ধারণাটা দেওয়াটা এই কারণে দরকার কারণ প্রত্যেকেই নিজেদের যতটুকু সঞ্চয় ওটুকুকে বাঁচিয়ে রেখেই সেই জায়গাটা তৈরি করা, সেজন্য আমি 4 জনের কাছেই যাব, সময় খুব কম, একটু একটু করে শুনবো। হ্যাঁ, এখন বাড়ির সাইজ শেপ অনেক কিছুর সঙ্গে কিন্তু কস্ট জড়িত, এরকম মানে একটা সবেরই একটা কস্ট এরকম কিন্তু হয় না, সেটা তো হয় না ডেফিনেটলি। কাজে আমার যদি অনেক বড় বাড়ি করি, অনেক উঁচু বাড়ি করি, তাহলে কিন্তু কস্টটা আমার নেমে আসবে, মানে যেটা ভাগ হবে অনেকগুলো তলা থেকে। আমি যদি একটা ফাউন্ডেশন করি তারপরে মাত্র একটা তলাই করি, তাহলে ফাউন্ডেশনের টোটাল খরচটা ঢুকে গেল এক তলায়, whereas আমি ফাউন্ডেশনটা করলাম তার উপর 4টে তলা করলাম, তাহলে আমার কিন্তু 4 তলার খরচটা ওইটাকে ভাগ হবে। এইগুলো কিন্তু অনেকগুলো ব্যাপার থাকে। আচ্ছা, কাজেই এবং এবার যদি দেখা যায় খুব বড় বাড়ি হচ্ছে তখন আবার পাইল ফাউন্ডেশনে চলে গেলাম, পাইলিং এর আবার খরচ একরকম বেড়ে গেল। তারপরে যে ফিনিশিং আইটেমগুলো যেটা বলছিলাম, মানে ভ্যারিয়েশনটা কিন্তু একটা বিশাল, এবার কে কিরম ভাবে ফিনিশ করতে চায় সেটার উপরও নির্ভর করে। কিন্তু আমরা এখন একটা মানে সাধারণ যদি আমরা দেখি যে এখন যেরকম সাধারণ ফ্ল্যাট যেগুলো হচ্ছে সেগুলো যদি করতে হয় তাহলে মোটামুটি ভাবে 1600-1700 টাকা আশেপাশে কস্টিং যাবে স্কোয়ার ফিটে। আচ্ছা, এবার মানে এটা কিন্তু বিল্ডিং কস্ট, বিল্ডিং কস্ট, হ্যাঁ আমি সেটার কথাই জানতে চাইলাম।
এবারে আমি যদি বলি যে কস্টের ক্ষেত্রে, এটা তো আমার দাদা বললেন যেহেতু যে কস্ট, এই যে বাড়ি মানে ধরুন আপনার পকেট অনুযায়ী আপনি ফ্ল্যাট কিনতে পারবেন। ধরুন আমার অন রোড একটা ফ্ল্যাটের দাম হবে, বাই লেন হয়ে গেল আর একটা দাম হবে। যেমন সরকারি ভ্যালুয়েশনের ক্ষেত্রে যদি আপনি কোয়ারি তোলেন দেখবেন যদি বাই লেনে ঢুকে যান সেক্ষেত্রে তার ভ্যালুয়েশন কমে গেল, অথচ অন রোড মানে হয়তো 2 পা হেঁটে গিয়ে অন রোড, সেক্ষেত্রে ভ্যালুয়েশন বেড়ে গেল। এবার তাহলে আমি যদি আমার পকেট পারমিট করে তাহলে আমি অন রোডে থাকবো, ফ্ল্যাটের ক্ষেত্রে বলছি। আর যদি আমার পকেট দেখা গেল পারমিট করছে না, একটু কম চাইছি, তো আমি 2 পা আর একটু পিছনে চলে যাব বা সেকেন্ড প্লটে চলে যাব, বাই লেনে চলে যাব, ফ্ল্যাটের ক্ষেত্রে অপশনটা থাকছে। এবারে এইটাই দেখা যাবে যেখানে 4000 টাকা স্কোয়ার ফিট, যেই বাই লেনে ঢুকে গেলেন সেখানে 3200-3300 টাকা স্কোয়ার ফিটে আপনি ফ্ল্যাট পাবেন। এবার 2 নম্বর অপশন, আপনার যদি মনে হলো আমি এই যে আমার দাদা বললেন আমি অফিস করে একটা রাত কাটাবো, এইটুকুর জন্য 1 রুমের একটা ফ্ল্যাট নেবো, সেই ক্ষেত্রে একটা বাজেট হবে। আবার যদি মনে হয় আমি আমার মা এবং ফ্যামিলি মেম্বার সকলকে নিয়ে থাকবো, তার একটা একটা আলাদা। মিস্টার সামন্ত, উনি যেটা বললেন আমি ওনার সাথে একটু অ্যাড করতে চাই যে 1600 টাকা 1700 টাকা যেটা স্কোয়ার ফিটে যে রেটটা উনি বলছেন, সেখানে ডেভেলপাররা সেখানে আমি মানে দিচ্ছেন ওই 1600 টাকার মধ্যে আমি পাচ্ছি কি সেটা আমাকে দেখে নিতে হবে। আমি তো একটা এক্সটেরিয়ার সারফেস পাচ্ছি, একটা এনভেলপ পাচ্ছি বেসিক্যালি, আর ভেতরে কিছু টুকটাক ফিটিংস বা ফিক্সচার পাচ্ছি, আর খুব জোর হলে একটা পুট্টি বা কিছু একটা পাচ্ছি, এর বেশি তো আমি কিছু পাচ্ছি না। এবার আমাকে কিন্তু চাবি নিয়ে ঢুকতে গেলে আরো অনেক কাজ করাতে হবে। একদম একদম সে তো 1600 টাকায় কিনছে না, সে তো কিনছে 4000-4500 টাকা। ল্যান্ডের ভ্যালুয়েশনটা সেটাও কিন্তু অ্যাড করতে হবে, মানে 1600 টাকাটাই কিন্তু শেষ নয়। না, সেটাই বলতে definitely, চাইছি। আর আরো রয়েছে। বাড়ি করার বাড়ি করার ক্ষেত্রে কনস্ট্রাকশন ফ্ল্যাটের খরচা ক্ষেত্রে আপনার 1600 জমি, টাকা না নয়। না আপনার একটা জমির উপর দেখা যাচ্ছে 1600 থেকে 2000 টাকা ধরলে আপনি মানে কনস্ট্রাকশনটা করতে হবে। কনস্ট্রাকশন একটু Construction বাড়তে এর পারে, ক্ষেত্রে কম বলা যায় হচ্ছে। 2000 ধরে আগালে আপনি সেটা নিশ্চিত তো আপনি নিজের বাড়ি করার জন্য। হ্যাঁ, নিজের বাড়ি। ফ্ল্যাট কিনতে গেলে আপনি কত আরে পাবেন? ফ্ল্যাটে তো একদম। আপনার ফ্ল্যাটে হচ্ছে তার মানে ধরুন ফ্ল্যাটে কি হচ্ছে যে আপনি দৌড়াদৌড়ি করতেন সেটা সেটা বেঁচে বাঁচলো, গেল, হ্যাঁ। আপনি মেটেরিয়ালস কিনতে যেতেন বাঁচলো, তার মানে কি আপনার এই দৌড়াদৌড়ির বাচ্চে তার Readymade লেবার জিনিস পাচ্ছ। রেডিমেড পাচ্ছে, তাতে ডেফিনেটলি আপনার তার জন্য তো একটু এক্সট্রা extra খরচা দিতেই করতেই হবে, হবে। হ্যাঁ। একদম আপনি একটা খরচা নয় আমি বলছি, সেটা কিন্তু 2000-2500 বা তারও বেশি, মানে বেশি হয়ে জায়গা যায়। বেশি হতে পারে, সেটা একদম, সেই খরচাটা ডিপেন্ড করে। দেখা যাচ্ছে জায়গা আর অনুযায়ী, অবশ্যই। এখন গ্রামে গেল দেখা গেল রাস্তাঘাট নেই, ক্যারিং চার্জ হয়ে গেল অনেক, ধরুন কি বুঝতে পারছেন? না, আপনি একদম। কলকাতা শহরেই যে উনি বললেন কস্টিংটা, এটা 1600 টাকা যদি হয় Carry অন করে রোড, যাবে। এবার বাই লোনে তো আপনার বালি বেড়ে ইটের যাবে, বাড়ি ঢুকছে না, ঢুকবে সেই ক্ষেত্রে আরো 100 টাকা তখন 150 তো টাকা আপনার বেড়ে ওই যেতে পারে carrying ক্যারিং charge, কস্ট। ওই লেবারের একদম, ক্যারিং একদম। কস্ট, মানে এটা প্লেস টু প্লেস 1600 থেকে 2000 একটা হ্যাঁ, একেবারে মানে যে ওটা যেরকম idea পাওয়া চাইবে, যেতে পারে। flexible। একদম যে হ্যাঁ। যেরকম চাইবে সেই তো flat অনুযায়ী এর- খরচাটা হবে। আজকের সময় একদম শেষ, অর্থাৎ আজকের যে আলোচনা, আমি প্রথমেই চারজনকে ধন্যবাদ দিতে চাইবো, কারণ আজকের একদম আলোচনাই হয়েছে শুরু বাড়ি কেনার ভাবনা থেকে তার কস্ট পর্যন্ত, পুরোটাই আজকে আমরা আলোচনা করলাম। এবং যারা বিভিন্ন প্রশ্ন মনে নিয়ে এই অনুষ্ঠানটা দেখছেন তাদের হয়তো সেই প্রশ্নের সমাধান আজকে হয়ে গেছে। Yeah, see, obviously, banks will calculate 50% of your salary as a potential EMI, right? But हम लोगों को थोड़ा सा और उससे ज्यादा कंजर्वेटिव हो जाना चाहिए. आइडियली मैं समझता हूं कि अगर आप 35% तक यानी ऑलमोस्ट 1/3 ऑफ योर सैलरी EMI में देंगे तो आपके पास एक बफर हमेशा बना रहेगा. कोई भी इमरजेंसी आती है, देखिए आज की डेट में हम लोग देख रहे हैं कि बहुत सारे ले ऑफ्स भी हो रहे हैं. अब ले ऑफ्स हो रहे हैं, इसका मतलब कोई भी अगर प्राइवेट जॉब कर रहा है तो इतनी सिक्योर्ड नहीं है. तो अगर किसी भी तरीके की कोई ऐसी सिचुएशन आ जाए तो हमारे पास एक बफर हमेशा होना चाहिए. तो मैं समझता हूं ऑन दी कंजर्वेटिव साइड हमें अपने सैलरी का खाली 35% ही EMIs में भरना चाहिए. और ये मैं टोटल EMIs बोल रहा हूं, जिसमें अगर हमने कोई कार लोन लिया है, होम लोन लिया है, कोई पर्सनल लोन लिया है, तो टोटल EMI हमारी 35% से ज्यादा नहीं होनी चाहिए अपनी मंथली इनकम का. सोलर पैनल को जैसे कि गवर्नमेंट भी सब्सिडी देती है पिछले 10-15 साल से, तो सोलर पैनल से नो डाउट इट्स एनर्जी सेविंग ऑल्सो. और उसके लिए मेन वायर्स का कंसिडरेशन ये रखना चाहिए, क्योंकि जैसे हीट इंसुलेशन है, क्योंकि वो पूरा सन में एक्सपोज्ड होती हैं वायर्स, तो सोलर के लिए जो वायर्स हैं वो इंसुलेटेड होनी चाहिए, ताकि सन का जो रिफ्लेक्शन या जो है ओपन में जब भी आप सोलर लगाते हो तो नॉर्मल क्या होता है कि जो घरों की वायर्स होती हैं वो इंडोर एरिया को कंसिडर करते हुए कंपनीज बनाती हैं. तो सोलर के लिए थोड़ा सा इंसुलेटेड होनी चाहिए वायर्स, ताकि वो
हीट ना ऑब्जर्व कर सके। हाउसिंग फॉर ऑल, सबके लिए आवास योजना के अंतर्गत प्रयास यही है कि उन सब लोगों को जो वर्षों से या काफी समय से जिनके पास कोई स्थान नहीं है, रहने का स्थान नहीं है, स्लम में है या किसी अनऑथराइज्ड कॉलोनी में रह रहे हैं, ऐसे लोगों को एक मकान उपलब्ध हो जाए, वो मकान का मालिक बन जाए। लेकिन उसके ऊपर जो लो इनकम ग्रुप हैं, मिडिल इनकम ग्रुप हैं, उनके लिए भी गवर्नमेंट कुछ ना कुछ फैसिलिटेशन देते हैं। इनकम के आधार पर जो लिमिट है, जो बैंक से या किसी संस्था से लोन लेते हैं घर बनाने के लिए, उस पर सब्सिडी देने का भी एक व्यवस्था है, जिससे कि एक सुनिश्चित मार्ग से चलकर लोग अपना मकान बना सके, चाहे वो लो इनकम कैटेगरी या मिडिल इनकम कैटेगरी में। और टैक्स के मामले में जो हम टैक्स देते हैं, उसमें अगर कोई व्यक्ति टैक्स के ब्रैकेट में आता है, उसमें भी कुछ सुविधाएं हैं और अलग अलग राज्य अपने हिसाब से इसमें और सुविधाएं देते हैं, तो वो अलग अलग राज्यों से इसकी जानकारी करना पड़ेगा। कहने का मतलब ये है कि गवर्नमेंट्स एम्फेसिस, जो मुख्य बल है, वो जिनके पास कोई मकान नहीं है, जो स्लम वगैरह में रह रहे हैं, उनको मकान उपलब्ध करा दिया जाए। ये जो 2015 से 2022 तक के हाउसिंग फॉर ऑल, सबके लिए आवास योजना के अंतर्गत, उसके साथ साथ जो कम आमदनी वाले हैं या मिडिल इनकम आमदनी वाले हैं, उनको भी अपने मकान बनाने में फैसिलिटेशन प्रोवाइड करे गवर्नमेंट का ये उद्देश्य है। काफी सारे फैक्टर्स होते हैं एक्चुअली। फर्स्ट इज डेफिनेटली योर सिबिल स्कोर। सिबिल स्कोर में अगर आप अपने सारे ईएमआईज टाइम पे देते हैं, अपना क्रेडिट कार्ड टाइम पे पेमेंट करते हैं, तो आपका ऑब्वियसली होम लोन आसानी से अप्रूव हो सकता है। अगर आपका सिबिल स्कोर 750 के ऊपर है तो आपको काफी अच्छे इंटरेस्ट रेट्स भी मिलते हैं। फिर दूसरा आपका आ जाता है कि आपका टेक्निकल ड्यू डिलिजेंस होता है, आपका टाइटल वगैरह क्लियर है कि नहीं प्रॉपर्टी का, प्रॉपर्टी किस जगह पे लोकेटेड है, वो आसानी से उस पे लोन हो सकता है या नहीं, उसका टाइटल फ्री होल्ड है कि नहीं, तो आसानी से आपका लोन हो जाता है। फिर आपके आ जाते हैं पर्सनल, कि आपको लोन एलिजिबिलिटी कितनी होगी, यानी कि आप अपनी कितनी ईएमआई भर सकते हैं। सो वो डिपेंड करता है कि आपने कोई और लोन लिया है कि नहीं और आपकी सैलरी कितनी है। विच मीन्स सपोज फॉर एन एग्जाम्पल 1 लाख अगर किसी की सैलरी है, 1 लाख पर मंथ वो अगर कमाता है, तो उसमें से 50% तक वो ईएमआई में भर सकता है। दैट्स हाउ ऑल द बैंक्स कैलकुलेट योर ईएमआई पोटेंशियल। So suppose out of 1 lakh you can pay 50,000 in your EMIs, and if there is already an EMI of 10,000 per month which is going on, that means कि आप खाली 40,000 ही अब EMI में भर सकते हैं। So 40,000 अगर आप EMI में भर सकते हैं तो आपको लोन कितना मिलेगा? So इसमें भी एक रफ कैलकुलेशन होती है। अगर आप कोई 20 इयर्स का लोन ले रहे हैं होम लोन, तो उसमें आपका मतलब जितना भी आप लोन लेंगे उसका हर 1000 रुपीज पे आपको 1 रुपी EMI भरना है। So यहाँ पे आप रफ कैलकुलेशन देख सकते हैं कि अगर आप 20 लाख का लोन ले रहे हैं तो उस पे आपकी आएगी ईएमआई करीब 20,000 की। तो यहाँ पे अगर आप 40,000 की ईएमआई भर सकते हैं तो 20 साल का लोन, इसका मतलब आपको करीब 40 लाख रुपए तक का मिल जाएगा। सो ये आप एक रफ एस्टिमेट लगा सकते हैं कि कितना आपको टोटल होम लोन मिल जाएगा।